এখনো পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডল রয়েছেন এসডিপি অফিসে। আপনাদেরকে জানিয়ে রাখি, আগেই জানিয়েছে আজকে সেই ঘটনার 7 দিন পর যে কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল, যা ভাইরাল হয়ে যায়। তারপরে পুলিশের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল, গত শনিবার হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল, তিনি এড়িয়ে গিয়েছিলেন অসুস্থতার কারণ দেখিয়ে। পরের দিন, সেদিনকে আবার নোটিশ দেওয়া হয়, পরের দিন অর্থাৎ রবিবার সেখানে হাজিরা দেওয়ার কথা হয়েছিল। সেই দিনকে তার আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য রীতিমতো মেডিকেল সার্টিফিকেট নিয়ে এসডিপি অফিসে গিয়ে জানিয়ে দেন যে তার মক্কেলকে ডাক্তার 5 দিনে বেড রেস্ট থাকতে বলেছেন। সেই বেড রেস্টের সময়সীমা শেষ আজ বেলা 3:30টায় এসডিপি অফিসে অনুব্রত মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, এসডিপি অফিসে এখনো কি রয়েছেন অনুব্রত মণ্ডল? দেখো, এখনো পর্যন্ত 1 ঘন্টা হলো এসডিপি অফিসে কিন্তু রয়েছেন অনুব্রত মণ্ডল এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেটা নিয়ে কোন ফোন থেকে করা হয়েছিল এবং কেন করা হয়েছিল, কোন বিষয়ের উপর করা হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসা করা হচ্ছে। এবং বলা যায় পুলিশ যেমন অনুব্রত মণ্ডল বেড রেস্টে ছিল, পুলিশ প্রশাসনও কিন্তু বেড রেস্টে ছিল এবং বেড রেস্টের পর কিন্তু অবশেষে কিন্তু অপেক্ষার অবসান এবং সেখানে কিন্তু ঘড়ির কাঁটায় কিন্তু 3:30টার সময় তিনি কিন্তু এই এসডিপি অফিস রয়েছে সেখানে কিন্তু তিনি আসেন, কিন্তু অত্যন্ত যে গোপনীয়তা, সেই গোপনীয়তার সহিত কিন্তু আসেন সেখানে। তাহলে কি পুলিশ সেফ প্যাসেজ তৈরি করে দিয়েছিল গোপনীয়তার জন্য? সেটা প্রশ্নচিহ্ন উঠছে। তাহলে এত গোপনীয়তা কেন? যেখানে হাজিরা দেবেন, 2টো নোটিশ দেওয়া হয়েছিল, সেখানে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেখানে বেড রেস্টের কথা বলা হয়েছিল। তারপরে আজকে 5ম দিন, যে মেডিকেল রিপোর্টের শেষ দিন ছিল, তারপরে কিন্তু হাজিরা দেন এবং 3:30টার সময় হাজিরা দেওয়ার পর এখানে এখনো কিন্তু 1 ঘন্টা হলো যিনি আয়ও রয়েছেন রিকি আগরওয়াল, পাশাপাশি বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন, তিনি কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এসডিপিও যে অফিস রয়েছে সেই অফিসে দেখো যে গেট, মূল গেট সেখানে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং বলা চলে যে গোপনীয়তা, সেই গোপনীয়তা কেন সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। এবং তাহলে কি যে মেন গেট ব্যবহার করা হয় সেই গেটের বাইরে কিন্তু গিয়ে কিন্তু অন্য দিক দিয়ে প্রবেশ করেছেন? এত কোনো যে পাইলট কার থাকে অনুব্রত মণ্ডলের, সেই পাইলট কার কিন্তু নেই। এবং বলা চলে দেখতেই পাচ্ছে যে এসডিপি অফিস রয়েছে সেখানে কিন্তু সেখানে যে নিরাপত্তা, পুলিশের যে নিরাপত্তা সেটা রয়েছে এবং এই গোপনীয়তার কারণকে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠবে। পুলিশ প্রশাসন, অনুব্রত মণ্ডল যেমন বেড রেস্টে ছিলেন, পুলিশ প্রশাসনও কিন্তু বেড রেস্টে ছিলেন। এক কথায় বলা চলে যে বেড রেস্টের অপেক্ষার অবসান হলো এবং অবশেষে কিন্তু হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। এবং বলা চলে যে 1 ঘন্টা পার হলো এবং এরপরে পরবর্তী বেরিয়ে এসে তিনি কি বক্তব্য দেন বা পুলিশ প্রশাসনের তরফ থেকে কি জানানো হয় সেটা এখন দেখার। সুব্রত, আগের দিন বিপত্তারণ ভট্টাচার্য গিয়েছিলেন, তার আইনজীবী। আজকে অনুব্রত মণ্ডল কি সেখানে একা গিয়েছেন, না তার সঙ্গে বিপত্তারণ বাবুও রয়েছেন, অর্থাৎ তার আইনজীবীরাও রয়েছেন? দেখো, একবারে এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে, যেহেতু আগের দিনে কিন্তু বিপত্তারণ ভট্টাচার্য আইনজীবী এসেছিলেন, যেহেতু ঢোকার ছবি কেউ পায়নি এবং অত্যন্ত গোপনীয়তা রাখা হয়েছে, মনে করা হচ্ছে সেখানে কিন্তু যে আইনজীবী সেখানে তিনি কিন্তু থাকার কথা। এবং সেখানে বিপত্তারণ ভট্টাচার্য কিন্তু জানিয়েছিলেন যে সর্বোচ্চভাবে যিনি আয়ও রয়েছেন তাকে কিন্তু সহযোগিতা করা হবে। এই যে মামলা হয়েছে, 4টি ধারা যে মামলা করা হয়েছে সেখানে কিন্তু সহযোগিতা করা হবে। তারপর 2টো নোটিশের পর কিন্তু 3য় নোটিশ পুলিশের কিন্তু দেওয়ার কথা ছিল, দেওয়ার আগেই কিন্তু এবং মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার আগে, ফিট সার্টিফিকেট দেওয়ার আগে কিন্তু অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন এই এসডিপি অফিসে। এবং এর পরবর্তীতে বেরিয়ে এসে কি বলেন এবং যিনি আয়ও রয়েছেন রিকি আগরওয়াল কি জিজ্ঞাসাবাদ করছেন সেই বিষয়টা কিন্তু জানতে পারা যাবে। একদমই তাই, পরিস্থিতির ওপর নজর রাখো সুব্রত। আরো একটা বিষয় আমি তোমার কাছ থেকে যেটা জানবার চেষ্টা করব, যে তিনি একা গেছেন কিনা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কিন্তু দেখতে পাচ্ছি পুলিশদের মধ্যে, তোমার পেছনে যে পুলিশ বাহিনী রয়েছে, নিরাপত্তা রক্ষীরা রয়েছে, তাদের মধ্যে একটা বিশেষ তৎপরতা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে কি অনুব্রত মণ্ডল ভেতর থেকে বেরোতে চলেছেন? দেখো, একেবারেই যেটা সূত্র মারফত খবর, যেটা যে এসডিপি অফিসে পুলিশের তৎপরতা কিন্তু বেড়েছে এবং সেখানে সংবাদ মাধ্যম প্রবেশ করতেই কিন্তু মূল গেট, সেই মূল গেট কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে যে জিজ্ঞাসাবাদ চলছে সেই জিজ্ঞাসাবাদ পরে যে তিনি কি কথা বলবেন সংবাদ মাধ্যমের সঙ্গে বা পুলিশ প্রশাসন কি বলে সেটা কিন্তু নজরে অবশ্যই থাকবে। এবং এখনো পর্যন্ত 1 ঘন্টা 5 মিনিটের ওপর হয়ে গেল, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে এবং যে অডিও ভাইরাল হয়েছে সেখানে ইতিমধ্যেই কিন্তু বোলপুর থানার আইসির ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, যে তদন্তের স্বার্থে যে কিভাবে ভাইরাল হলো সেই বিষয়টাও কিন্তু তদন্তে উঠে আসছে। সুব্রত, গ্রেপ্তার হতে পারেন কি অনুব্রত মণ্ডল? কারণ এই মুহূর্তে কিন্তু বিজেপি সেই দাবিতেই বিক্ষোভ শুরু করে দিয়েছে।
দেখো একবারে বিরোধীরা কিন্তু দাবি করছিল অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি, এবং তারপরে দুটো নোটিশ দেওয়া হয়েছিল, নোটিশে কিন্তু তিনি হাজিরা দেননি এবং আগাম জামিনের কিন্তু কোথাও আবেদন কিন্তু করেননি। অবশেষে কিন্তু বলা চলে গ্রেপ্তারি এড়াতেই বা আগাম জামিনের যে জামিন না হওয়ার জন্যই কি তিনি এসডিপিও অফিসে হাজির হলেন, সেটাও অবশ্য নজরে থাকবে। এবং পুলিশ প্রশাসনের কি বক্তব্য সেটার পরই কিন্তু জানা যাবে যে তিনি আগাম জামিনের জামিন পাবেন না সেই জেনে কি তিনি হাজিরা দিচ্ছেন না গ্রেপ্তারি এড়ানোর জন্য তিনি হাজিরা দিচ্ছেন, সেটা কিন্তু সময়ই বোঝা যাবে। হ্যাঁ সুব্রত, এটা কিন্তু একটা প্রশ্নই থেকে যায়। তুমি অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং সেই প্রশ্নটা নিয়ে আমি তোমার কাছে ফিরবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখে এই মুহূর্তে সব থেকে বড় খবর, বেলা 3:30 নাগাদ হঠাৎই পুলিশের তৎপরতা বৃদ্ধি পায়। এসডিপি অফিসে হাজির হন কেষ্ট মণ্ডল। এক সময় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন, অত্যন্ত দুর্দণ্ড প্রতাপ নেতা ছিল এবং তার সেই সময় তিনি পুলিশকে কখনো বোমা মারার হুমকি দিয়েছেন, কখনো বলেছেন যদি এইসব প্রেস কন্টার মধ্যে ব্যবস্থা না নেন আমরা কিন্তু এলাকায় ঢুকে যাবো, একটা নেব। কখনো বা তিনি চরম ঢাকবাতি, কখনো বা গুড় বাতাসা, কখনো বা ভোটের সময় বলেছেন সাধারণ ভোটারদের আপনারা ভোট দিতে যাবেন, দরজা খুলেই দেখবেন উন্নয়ন দাঁড়িয়ে আছে বাইরে ইত্যাদি বলার পরেও কিন্তু পার পেয়ে গেছিলেন অনুব্রত। এরপরে তিনি অন্যান্য বিভিন্ন মামলায় তিনি জেলবন্দি হন এবং জেল থেকে স্বপদে ফিরে এলেও এই মুহূর্তে কিন্তু তার পদ চলে গেছে। দলের তরফ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদটায় বিরক্ত করে দেওয়া হয়েছে, গঠন করা হয়েছে কোর কমিটি। সেই কোর কমিটিতে একদা তার বিরোধী বলে পরিচিত, দলের মধ্যে বিরোধী বলে পরিচিত কাজল শেখ যেমন রয়েছেন, তেমনি এই কোর কমিটির একজন সদস্যও হলেন এই অনুব্রত মণ্ডল। এমাতা বসায় গত সপ্তাহে একটি কর্মসূচি ছিল দলীয় সূত্রের এবং সেই কর্মসূচিতে এই বোলপুর থানার আইসি লিটন বাবু তিনি ভুল তথ্য দিয়েছেন। তিনি বলেছিলেন 10,000 লোক হয়েছে, তারপরে ফোন করে এই লিটনকে অর্থাৎ ওই আইসিকে তিনি হুমকি দিতে থাকেন। শুধু আইসিকে নয়, আইসির মা, আইসি স্ত্রীকেও কিন্তু গালাগাল বন্ধ করে হুমকি দিতে থাকেন তিনি এবং তারপরেই সেটা ভাইরাল হয়ে যায়। দলের তরফ থেকে কোনো দায় নেননি কেউ। তারপরেই কিন্তু 2 ঘন্টার মধ্যে তিনি ক্ষমা চান। প্রশ্ন হলো তারপরে গগন নামে একজন তার সহকর্মী তিনি বলেন দাদা এরকম কোনো কথা বলতেই পারে না, এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করানো হয়েছে। তাহলে প্রশ্ন হলো দল বলার পর 2 ঘন্টার মধ্যে কেন ক্ষমা চাইলেন তিনি? পুলিশের তরফ থেকে নোটিশ দেওয়া হয় শনিবারে হাজিরার জন্য, সেদিনকে সময় চেয়ে নেন। পরের দিন তিনি অসুস্থতার কারণ দেখান, রবিবার দিন ফার্স্ট দিনে পেট টেস্ট আবার রয়েছেন আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সুব্রত কাছে। সুব্রত, তুমি যেমনটা বলছিলে যে এখনো পর্যন্ত এটা জানার উপায় নেই যে ভেতরে বিপত্তারণ ভট্টাচার্য বা অন্য কোনো আইনজীবী রয়েছেন কিনা। তিনি কিন্তু আগাম জামিনের আবেদন তিনি বা তার কোনো আইনজীবী করেননি এবং আজকে তিনি সেখানে হাজির হয়েছেন। এই মুহূর্তে তিনি তো কিন্তু অ্যারেস্ট হতেও পারেন যেহেতু তিনি আগাম বেলের কোনো অ্যাপল এ পর্যন্ত করেননি। এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক একটা বিরোধীদের কিন্তু এই মুহূর্তে একটা চাপ রয়েছে, প্রেশার রয়েছে, দলের তরফ থেকেও কিন্তু একটা প্রেশার রয়েছে এবং তার ইঙ্গিত আমরা দেখেছি। তাহলে কি আজকে কোনো রকম ভাবে কোনো খবর হতে চলেছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ খবর, অ্যারেস্ট হতে পারেন কেষ্ট? দেখো এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা খাচ্ছে এবং সেখানে আমরা দুদিন আগে দেখলাম যে জেলা পরিষদের সভাপতি যে কাজল শেখ রয়েছেন তিনি কিন্তু যেটা জানাচ্ছিলেন যে তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। এক কথায় কিন্তু বলেন যে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন এবং দলের যে নির্দেশিকা ছিল 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে এবং সেখানে 2 ঘন্টার মধ্যে কিন্তু তিনি চিঠি লিখে দিদির পুলিশের কাছে হাজারো বার ক্ষমা চাইতে পারি সেটা তিনি বলেন এবং পাশাপাশি সেখানে চক্রান্তের শিকারও কিন্তু বিষয়টি চিঠিতে লেখা ছিল। এবং গগন সরকার অনুব্রত ঘনিষ্ঠ তিনি যেটা জানিয়েছিলেন সেই দিন মেডিকেল রিপোর্ট জমা দিতে এসে যে এটা এআর মাধ্যমে করা, এখানেও কিন্তু চক্রান্ত রয়েছে, নতুন করে কিন্তু বিতর্কের সূত্রপাত করেছিলেন। এবং যেহেতু কোনো আগাম জামিনের আবেদন করা হয়নি তারপরেও আজকে যে হাজিরা অবশেষে কি চাপে পড়ে হাজিরা দিয়েছেন। আমরা জানি যে বিক্রমজিৎ সাউ কিন্তু বুধবার হাজিরা দিয়েছেন কাকভোরে, তারপরে কিন্তু অত্যন্ত গোপনীয়তা ভাবে পুলিশ প্রশাসন অত্যন্ত গোপনীয়তা ভাবে সেফ প্যাসেজ তৈরি করে কিন্তু এসডিপিও অফিসে কিন্তু পেছনের গেট যে রয়েছে সেই গেটে কিন্তু তিনি প্রবেশ করেছেন। এত গোপনীয়তা কেন সেটা নিয়ে যেমন প্রশ্নচিহ্ন উঠছে তেমনি জিজ্ঞাসাবাদ পর্ব দীর্ঘায়িত হলেও এখন কি উঠে আসে সেটা এখন সময়ের অপেক্ষা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুব্রত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।